ক্লাস 10-এর মেয়েরা, আজকে আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত অর্থনৈতিক ভূগোলের ভারতের শিল্প সম্পর্কে পড়া শুরু করব। তো ভারতের শিল্প সম্পর্কে পড়তে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে শিল্প কাকে বলে। তো প্রকৃতি থেকে যে সমস্ত বস্তুগুলোকে আমরা পাই, অর্থাৎ যে বস্তুগুলোকে কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সেই বস্তুগুলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে রূপান্তর করে আরও উন্নত ব্যবহারের উপযোগী দ্রব্য সামগ্রীতে যখন পরিণত করা হয়, তখন সেই প্রক্রিয়া বা মাধ্যমকেই বলা হচ্ছে কি শিল্প বা ইন্ডাস্ট্রি। তো কাঁচামালের প্রকৃতি অনুযায়ী কাঁচামালকে দুটো ভাগে ভাগ করা যায়। সেই দুটো ভাগ হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলছে? যে সমস্ত কাঁচামাল যখন শিল্পজাত দ্রব্যে পরিণত করার পরও তার ওজন কমে না, অর্থাৎ ওজন যখন একই থাকে, তখন সেই সমস্ত কাঁচামালকে বলা হচ্ছে কি বিশুদ্ধ কাঁচামাল বা ভার হ্রাসহীন কাঁচামাল। উদাহরণ হিসাবে আমরা তুলো, পাট, রেশম ইত্যাদিকে কিন্তু উল্লেখ করতে পারি। অর্থাৎ যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা কি বলবো যে 1 টন কার্পাস থেকে 1 টন সুতোই কিন্তু পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু কাঁচামালের হ্রাস বা বৃদ্ধি কিছুই হচ্ছে না এবং উৎপাদিত দ্রব্যের ওজনও কিন্তু একই থাকছে। অবিশুদ্ধ কাঁচামাল বা ভার হ্রাসশীল কাঁচামাল বলতে কি বোঝায়? যেসব কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তার ওজন কি হবে? কমে যাবে। সেই সমস্ত কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বা অশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসকারী কাঁচামাল বলা হয়। আখ, আকরিক লোহা প্রভৃতি হচ্ছে এই ধরনের কাঁচামাল। তাহলে আমরা কি বলতে পারি যে 1 টন আখ থেকে যে পরিমাণ রস বের হয়, তা থেকে অল্প পরিমাণে কিন্তু চিনি পাওয়া যায়, আর বাকিটা কি হয়? ছিবড়া হিসাবে থেকে যায়। তাহলে কি হলো? এক্ষেত্রে যে পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করলাম, তার থেকে উৎপাদিত দ্রব্যের পরিমাণ কিন্তু কম হলো। অর্থাৎ যতটা পরিমাণ আখ আমরা শিল্পে ব্যবহার করেছিলাম, তার থেকে শিল্পজাত দ্রব্য অর্থাৎ চিনির পরিমাণটা কিন্তু কম হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হলো? ওজন কিন্তু হ্রাস পেল। তাহলে এই ধরনের কাঁচামাল যেসব শিল্পে ব্যবহৃত হচ্ছে, যেখানে উৎপাদিত দ্রব্যের ওজন কমে যাচ্ছে, তাদেরকেই আমরা কি বলছি? অবিশুদ্ধ কাঁচামাল বা অশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসকারী কাঁচামাল। এবার আমরা কোনো একটা জায়গায় শিল্প স্থাপনের কারণগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো যান্ত্রিক পদ্ধতি ও কর্ম নিপুণতার সাহায্যে কাঁচামালকে অধিক কার্যকর ও মূল্যবান ভোগ্যপণ্যে পরিণত করাকেই আমরা কি বলে থাকি? শিল্প বলে থাকি। কোনো স্থানে শিল্প স্থাপন ও উন্নয়ন একাধিক কারণের উপর নির্ভর করে। এই কারণগুলো মূলত 3 প্রকার। কি কি? প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ ও রাজনৈতিক কারণ। তো প্রাকৃতিক কারণের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তো প্রথম ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, বা প্রথম কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে কাঁচামাল। তো কোনো শিল্প ব্যবস্থায় যেসব উপাদানের উপর নির্ভর করে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাদেরকেই আমরা কাঁচামাল বলে থাকি। কাঁচামালের প্রকৃতি, সহজলভ্যতা প্রভৃতি শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। উদাহরণ হিসাবে কিন্তু আমরা লৌহ ইস্পাত শিল্পের কথা বলতে পারি। তো প্রকৃতি অনুযায়ী কাঁচামালকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ কাঁচামাল আর হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল বা পিওর র মেটেরিয়াল বলতে কি বোঝায়? যে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও
শিল্পে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত দ্রব্যের ওজন যখন সমান হয় কিংবা উৎপন্ন দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের তুলনায় যখন বেশি হয় তখন সেই সব কাঁচামালকে আমরা কি বলে থাকি? বিশুদ্ধ কাঁচামাল বা পিওর র মেটেরিয়াল। এই ধরনের শিল্প কাঁচামাল নির্ভর না হয়ে দূরবর্তী কোনো স্থানেও কিন্তু গড়ে উঠতে পারে, যেমন কার্পাস বয়ন শিল্প। আর অবিশুদ্ধ কাঁচামাল বা ইমপিওর র মেটেরিয়াল বলতে কী বোঝায়? শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজনের তুলনায় উৎপন্ন দ্রব্যের ওজন যখন কম হয় তখন সেই সব কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। এই ধরনের কাঁচামাল নির্ভর শিল্পগুলো কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছেই যদি গড়ে ওঠে তাহলে কিন্তু লাভ বেশি হবে, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প। এছাড়াও কি রয়েছে? কাঁচামাল যদি পচনশীল বা ভঙ্গুর হয়, অর্থাৎ অল্পতেই যদি ভেঙে যায়, তাহলে শিল্পটা কোথায় গড়ে উঠলে ভালো হবে? কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গড়ে উঠলে কিন্তু ভালো হবে, যেমন মৎস্য শিল্প, কাঁচ শিল্প ইত্যাদি। আবার কোনো শিল্পে একাধিক কাঁচামাল যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে যে কাঁচামালটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে সেই কাঁচামালকে কেন্দ্র করেই কিন্তু সেই শিল্পটা গড়ে ওঠার প্রয়োজন, যেমন লৌহ ইস্পাত শিল্প। এরপরে দ্বিতীয় যেটা প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি? জল বা জলের যোগান। শিল্প স্থাপনের অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো কি? জল। শুধু যে শিল্প কারখানা তা কিন্তু নয়, শিল্পে যে সমস্ত কোনো শিল্প কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করছে সেই শ্রমিকদের প্রয়োজনেও কিন্তু প্রচুর জলের দরকার হয়। তাই জলের অবস্থান ও সহজলভ্যতার উপর নির্ভর করেই কিন্তু শিল্প গড়ে ওঠে। যেমন দেখো, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কোন নদের তীরে গড়ে উঠেছে? দামোদর নদের তীরে গড়ে উঠেছে। আর সুবর্ণরেখা ও খড়কাই নদীর সঙ্গমে বা মিলনস্থলে গড়ে উঠেছে জামশেদপুর শিল্পনগরী। এরপরে প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে কি? বিদ্যুৎ। শিল্প গড়ে তুলতে বা যন্ত্রপাতিগুলো চালু রাখতে বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান। তাপবিদ্যুতের অন্যতম উৎস হচ্ছে কি? কয়লা ও খনিজ তেল। এছাড়াও রয়েছে জল থেকে প্রাপ্ত জলবিদ্যুৎ। এই দুই বিদ্যুৎ যেখানে সহজ প্রাপ্য সেখানেই কিন্তু শিল্পের বিকাশ সম্ভব। তবে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ শক্তিও কিন্তু শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে যে হীরাকুদ জলবিদ্যুৎ ও রৌরকেল্লা তাপবিদ্যুৎ কেন্দ্রকে নির্ভর করে রৌরকেল্লা ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আবার দামোদর উপত্যকা প্রকল্পের যে জলবিদ্যুৎ তার উপর নির্ভর করে দুর্গাপুর, বার্নপুর, কুলটি প্রভৃতি ইস্পাত শিল্পকেন্দ্রও কিন্তু গড়ে উঠেছে। প্রাকৃতিক কারণের মধ্যে আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে কারণ বা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি? জলবায়ু। তো জলবায়ু শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর্দ্র জলবায়ুতে যেমন বস্ত্রবয়ন শিল্প ভালো গড়ে ওঠে বা বিকাশ লাভ করে, এবং রৌদ্র করজ্জ্বল মনোরম জলবায়ুতে আবার সিনেমা শিল্প গড়ে ওঠার জন্য কিন্তু আদর্শ। এবার আমরা অর্থনৈতিক কারণগুলো সম্পর্কে একে একে আলোচনা করব। তো প্রথমে যে কারণটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনের ক্ষেত্রে সেটা হলো কি? শ্রমিক। তো সুলভ ও দক্ষ শ্রমিকের যেখানে সহজলভ্যতা রয়েছে সেখানেই শিল্প কিন্তু গড়ে ওঠে। তাহলে শ্রমিককে আমরা কি বলতে পারি? শিল্প স্থাপনের অন্যতম মূল ভিত্তি। কেন? কারণ হচ্ছে শ্রমিকের কর্মদক্ষতার উপরই শিল্পজাত দ্রব্যের গুণমান নির্ভর করে। এছাড়া শিল্পকে লাভজনক করার জন্য শ্রমিকের মজুরির বিষয়টাও কিন্তু
যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই যেখানে সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যায় সেখানে শিল্প স্থাপন কী হবে, লাভজনক হবে। এরপরে দ্বিতীয় যে কারণ রয়েছে সেটা হলো কি পরিবহন। শিল্পকেন্দ্রে কাঁচামাল আনা এবং শিল্পজাত দ্রব্য শিল্পকেন্দ্র থেকে বাজারে পাঠানোর জন্য কি দরকার, উন্নত পরিবহন ব্যবস্থা একান্তভাবে কিন্তু প্রয়োজন। এ কারণে উন্নত রেল পরিবহন, সড়ক পরিবহন, জল পরিবহন বা আকাশ পরিবহন যুক্ত যে স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু শিল্প গড়ে ওঠার পক্ষে আদর্শ। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট হচ্ছে বাজার। তো শিল্পে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হচ্ছে সেইগুলো তো বিক্রি করতে হবে, তাই না? তাই কোনো শিল্প স্থাপন তখনই লাভজনক হবে যখন সেই শিল্পজাত দ্রব্যের দেশ বিদেশে বিপুল চাহিদা ও বিশাল বাজার থাকবে। অনেক শিল্প আছে যেগুলো বাজারের কাছেই গড়ে ওঠা অত্যন্ত লাভজনক, যেমন কি কার্পাস বয়ন শিল্প, রেশম শিল্প, দুগ্ধজাত শিল্প, ইলেকট্রনিক্স শিল্প আর হচ্ছে গয়না শিল্প। এবার পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হলো কি মূলধন। কোনো একটা শিল্পের সূচনা লগ্ন থেকেই কিন্তু মূলধনের প্রয়োজন, কারণ শিল্পের উপযুক্ত জমি এবং সেখানে শিল্প কারখানা গড়ে তোলা, তার যন্ত্রপাতি, শ্রমিকের যে মজুরি, সর্বক্ষেত্রেই কিন্তু মূলধনের প্রয়োজন রয়েছে। তো যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রেই কিন্তু মূলধনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। জমি কেনা, কারখানা তৈরি, কাঁচামাল এবং অন্যান্য যন্ত্রপাতি কেনা, তারপরে বিদ্যুতের খরচ, বিপণন ব্যবস্থা, শ্রমিকের মজুরি প্রভৃতি নানা ক্ষেত্রেই কিন্তু মূলধন অতি আবশ্যক। যেমন ভারতের পশ্চিমাঞ্চলে পার্সি, গুজরাটি প্রভৃতি যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের প্রচুর মূলধন বিনিয়োগেই কিন্তু এই অঞ্চলটাতে কার্পাস বয়ন শিল্পের বিশেষ উন্নতি সম্ভব হয়েছে। এরপরে রয়েছে কি উন্নত প্রযুক্তিবিদ্যা। তো আধুনিক শিল্প ব্যবস্থায় উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ অতি আবশ্যক। এই উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যেই কিন্তু শিল্পজাত দ্রব্যের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং তার সাথে কী বাড়ে, চাহিদা বাড়ে এবং উৎপাদন খরচটাও কিন্তু কম হয় এবং এইসবের দ্বারাই কিন্তু শিল্পের ক্রমোন্নতি ঘটা সম্ভব। এরপরে শিল্প স্থাপনের ক্ষেত্রে অন্যতম যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে কি রাজনৈতিক কারণ। তো রাজনৈতিক কারণের মধ্যে যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে কি সরকারি নীতি। সরকারি নীতি পরিকল্পনা শিল্প স্থাপনে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সরকারের যে শুল্ক নীতি রয়েছে, তারপরে যে লাইসেন্স নীতি রয়েছে, জমি নীতি, বাণিজ্য নীতি প্রভৃতি বিভিন্ন বিষয় শিল্পের উপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে। এরপরের কারণ যেটা সেটা হলো কি রাজনৈতিক স্থিতিশীলতা। কোনো স্থানে যদি অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় বা থাকে তাহলে সেটা কিন্তু শিল্পের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প স্থাপনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা প্রভৃতি রাজ্য শিল্পক্ষেত্রে কিন্তু ক্রমশ উন্নতি লাভ করেছে। এবার আমরা জেনে নিই যে কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কোন কোন ধরনের শিল্প। তো কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টে ভাগ হলো খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প আর হচ্ছে কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তো প্রথমে যেটা রয়েছে যে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, সেটা বলতে কি বোঝায়, যে বিভিন্ন খনিজ সম্পদকে কেন্দ্র করে বা ব্যবহার করে, যেমন ধরো লোহা, তামা, ম্যাঙ্গানিজ, কয়লা প্রভৃতি
খনিজ সম্পদকে ব্যবহার করে যেসব শিল্প গড়ে তোলা হয় তাকেই বলা হচ্ছে কি খনিজ ভিত্তিক শিল্প, যেমন লৌহ ইস্পাত শিল্প, তাম্র শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প প্রভৃতি। তাহলে দ্বিতীয় যে শিল্প অর্থাৎ বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প বলতে কি বোঝায়? তো বন থেকে যে সমস্ত দ্রব্য মূলত পাওয়া যায়, যেমন ধরো কাঠ, মধু, মোম, ফল, ফুল, বিভিন্ন ভেষজ যে দ্রব্য, সেই সমস্ত দ্রব্যকে ব্যবহার করে যে সমস্ত শিল্প গড়ে তোলা হয় বা গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে কি বনজ সম্পদ ভিত্তিক শিল্প। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? কাগজ শিল্প, দেশলাই শিল্প ও কাষ্ঠ শিল্পের নাম কিন্তু উল্লেখ করতে পারি। এরপরে রয়েছে সেটা হলো কি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তো বিভিন্ন প্রাণীজ দ্রব্য যেমন বিভিন্ন পশুর মাংস, চামড়া, লোম, দুগ্ধ প্রভৃতিকে ব্যবহার করে যে সমস্ত শিল্প গড়ে ওঠে তাকেই কি বলা হবে? প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প। এই শিল্পগুলোর মধ্যে পড়ছে দুগ্ধ শিল্প, চর্মশিল্প, পশম শিল্প প্রভৃতি। এরপরে শেষ যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা হলো কি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তো বিভিন্ন কৃষিজাত দ্রব্যসমূহকে ব্যবহার করেই কিন্তু এই শিল্প গড়ে ওঠে। তো এই শিল্পের উদাহরণ হিসাবে আমরা পাট শিল্প, চা শিল্প, চিনি শিল্প ইত্যাদির নাম কিন্তু উল্লেখ করতে পারি। তাহলে আমরা ক ধরনের শিল্পের কথা জানলাম? 4 ধরনের শিল্পের কথা জানলাম। তার মধ্যে প্রথম যেটা জানলাম সেটা হচ্ছে কি খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, দ্বিতীয়টা জানলাম হচ্ছে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, তৃতীয় যেটা সম্পর্কে আমরা জানলাম সেটা হলো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, আর চতুর্থ এবং শেষ যে শিল্প সম্পর্কে আমরা জানলাম সেটা হলো কি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। এবার আমরা প্রথমে যে শিল্প সম্পর্কে আলোচনা করব বা জানব সেটা হলো কি ভারতের লৌহ ইস্পাত শিল্প। তো এই যে ভারতের লৌহ ইস্পাত শিল্প, সেই শিল্পটা প্রথম কোথায় গড়ে উঠেছিল? এই শিল্প কারখানাটা প্রথম স্থাপিত হয়েছিল 1779 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। কিন্তু এই জেলায় কাঁচামালের প্রাচুর্যতা সেরকম ছিল না, তাই কারখানাটা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। এরপর 1830 সালে তামিলনাড়ুর পেট্রোনাভোতে গড়ে উঠেছিল আর একটা কারখানা, কিন্তু সেটাও এই একই কারণে অর্থাৎ কাঁচামালের অপ্রাচুর্যতার জন্যই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে প্রায় 40 বছর বাদে অর্থাৎ 40 বছর পরে 1870 সালে বর্ধমানের কুলটিতে একটি লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছিল, যেটা ছিল দেশের প্রথম আধুনিক ইস্পাত কারখানা। এরপর 1874 সালে ভারতে প্রথম ইস্পাত উৎপাদন শুরু হয়েছিল। 1907 সালে জামশেদপুরে টিসকো, 1919 সালে বার্নপুরে ইস্কো এবং 1923 সালে কর্ণাটকের ভদ্রাবতীতে MISL ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল। যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলোর নাম আমি বললাম সেগুলো কিন্তু সবগুলোই স্বাধীনতার আগে গড়ে উঠেছিল। তাহলে স্বাধীনতার পরে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছিল অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর, রৌরকেল্লা ও ভিলাইতে 3টি নতুন লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্ণাটকের বিজয়নগর, তামিলনাড়ুর সালেম এবং অন্ধ্রপ্রদেশের বালাচেরুভুতে, যেটা কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমের কাছে, এই 3টি নতুন কারখানা স্থাপিত হয়। এরপর অষ্টম পরিকল্পনায় ভারতে বেসরকারি উদ্যোগে ছোট, মাঝারি ও বৃহৎ আয়তনের অসংখ্য ইস্পাত কেন্দ্র স্থাপিত হতে শুরু করে।
বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি টিসকো, যেটি জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, যার ফুল ফর্ম হচ্ছে ইংরাজিতে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এরপরে রয়েছে ইসকো, যেটা অবস্থিত পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এছাড়াও বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার মধ্যে রয়েছে রৌরকেল্লা, যেটা উড়িষ্যাতে অবস্থিত, ছত্তিশগড়ের ভিলাই, আর হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর। এছাড়াও রয়েছে বোকারো, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের বিজয়নগরেও কিন্তু বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কর্ণাটকের ভদ্রাবতীতে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এবং তামিলনাড়ুর সালেমে। আর স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে কোথায়? উড়িষ্যায়, বিহার এবং অন্ধ্রপ্রদেশে। এইসব লৌহ ইস্পাত কেন্দ্রগুলো ছাড়াও ভারতের আরও 5টি রাজ্যে নির্মীয়মান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে। সেই 5টি রাজ্য ও শিল্পকেন্দ্রগুলোর নাম যথাক্রমে ওড়িশা রাজ্যের দৈতারি ও কলিঙ্গনগর, ঝাড়খণ্ড রাজ্যের মনোহরপুর ও চান্ডিল, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের শালবনী, গোয়ার মারমাগাঁও ও ছত্তিশগড়ের রায়গড়ে এই রকম নির্মীয়মান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে। তোমরা এখানে একটা ভারতের মানচিত্র দেখতে পাচ্ছ, সেখানে ভারতের মেজর আয়রন স্টিল প্লান্টগুলো চিহ্নিত করা রয়েছে এবং মানচিত্রটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এই স্টিল প্লান্টগুলো ভারতের পূর্ব এবং মধ্যাংশেই কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছে। তাহলে এবার আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রী ভবন কেন হয়েছে। তো ভারতের পূর্ব দিকটায় ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্র করে মোট 8টি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে, যার মধ্যে 6টা অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও কুলটিতে, আর কোথায়? বার্নপুরে। এছাড়াও ঝাড়খণ্ডের জামশেদপুর ও বোকারো, আর উড়িষ্যার রৌরকেল্লা ও ছত্তিশগড়ের ভিলাইতে কিন্তু লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তো ভারতের পূর্ব ও মধ্যভাগে এই লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলো কি কি? তো এই কারণগুলোর মধ্যে যেমন রয়েছে প্রাকৃতিক কারণ, সেরকম রয়েছে অর্থনৈতিক কারণ। তো প্রথমে আমরা প্রাকৃতিক কারণগুলো সম্পর্কে একে একে আলোচনা করব। তো প্রথম যে কারণটা আলোচনা করব সেটা হলো কি আকরিক লোহার সহজলভ্যতা। তো লৌহ ইস্পাত শিল্পের সর্বপ্রধান কাঁচামাল হচ্ছে আকরিক লোহা, যেটা ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি, বুদাবুরু, ওড়িশার গুরুমহিষানি, সুলাইপাত, বাদাম পাহাড়, বোনাই, ছত্তিশগড় রাজ্যের বায়লাডিলা, দাল্লি রাজহারা প্রভৃতি লৌহখনি অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এরপরে যে পয়েন্টটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কয়লার প্রাচুর্য। তো আকরিক লোহা সেটা তো শক্ত অবস্থায় থাকে, তাকে গলানোর জন্য প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়। এই তাপশক্তির উৎসই হচ্ছে কি কয়লা। তো কয়লা কোথা থেকে পাওয়া যায়? পূর্ব ভারতে ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, বিহারের ডালটনগঞ্জ, রামগড়, আর পশ্চিমবঙ্গ রাজ্যের রানীগঞ্জ, ওড়িশার তালচের প্রভৃতি কয়লাখনি অঞ্চল থেকে প্রয়োজনীয় কয়লা কিন্তু পাওয়া যায় এই শিল্পের জন্য। এছাড়াও অন্যান্য যে কাঁচামাল এই শিল্পের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় সেইগুলোর মধ্যে রয়েছে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি। তো ওড়িশার সুন্দরগড় জেলার বীরমিত্রপুর, গাংপুর প্রভৃতি অঞ্চলে
যেমন চুনাপাথর পাওয়া যায়, সেরকম কালাহান্ডি, কোরাপুট প্রভৃতি অঞ্চলে ম্যাঙ্গানিজ, পশ্চিমবঙ্গের জয়ন্তী ও ওড়িশার গাংপুর থেকে পর্যাপ্ত পরিমাণে ডলোমাইটের যোগান কিন্তু পাওয়া যায়, যার কারণে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কিন্তু একদেশী ভবন লক্ষ্য করা যায়। যে কোনো শিল্পের জন্য আর একটা অতি প্রয়োজনীয় প্রাকৃতিক যে উপাদান সেটা হলো কি জলের যোগান। তো লৌহ ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় অন্যান্য শিল্পের মতোই। পূর্ব ভারতের দামোদর, সুবর্ণরেখা, খড়কাই, ব্রাহ্মণী প্রভৃতি নদীগুলো থেকে এই শিল্পের জন্য প্রয়োজনীয় যে জল সেটা সহজেই পাওয়া যায়। এবার আমরা অর্থনৈতিক কারণগুলো সম্পর্কে আলোচনা করব। তো অর্থনৈতিক কারণের মধ্যে প্রথমে যেটা আমরা আলোচনা করব যে পয়েন্টটা সম্পর্কে সেটা হলো কি বিদ্যুৎ শক্তির প্রাচুর্য। তো পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ফারাক্কা, ব্যান্ডেল, কোলাঘাট, ঝাড়খণ্ডের বোকারো, পতরাতু এবং ওড়িশার তালচের প্রভৃতি হচ্ছে কি তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং পশ্চিমবঙ্গের ম্যাসাঞ্জোর, ঝাড়খণ্ডের পাঞ্চেত, মাইথন, তিলাইয়া এবং ওড়িশার হীরাকুদ প্রভৃতি থেকে কী পাওয়া যাচ্ছে? জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তো এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তার উপর নির্ভর করেই কিন্তু পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের যে একদেশী ভবন ঘটেছে তার জন্য কিন্তু বিশেষ সহায়ক হয়েছে। এরপরে যে অর্থনৈতিক কারণ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি শ্রমিকের প্রাচুর্য। তো কোনো একটা শিল্প কারখানায় শুধু যন্ত্রপাতি থাকলেই হবে না, তো সেই যন্ত্রপাতিগুলোকে চালানোর জন্য বা দেখাশোনা করার জন্য সুদক্ষ শ্রমিকেরও কিন্তু প্রয়োজন। তো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি পূর্ব ভারতীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে সুলভ ও দক্ষ শ্রমিক লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কিন্তু অন্যতম কারণ। পরবর্তী যে পয়েন্ট সেটা হলো কি উন্নত পরিবহন ব্যবস্থা। তো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে যে জিনিসগুলো তৈরি হলো সেইগুলো অন্যত্র তো পাঠাতে হবে, অর্থাৎ সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে। তো শিল্পজাত দ্রব্যকে বিক্রি করতে গেলে বা বাজারে পাঠাতে গেলে উন্নত পরিবহনের কিন্তু একান্ত প্রয়োজন। তো পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং NH2, 6, 23, 31, 33 প্রভৃতি যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কগুলোর মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে, সেটা কিন্তু এই ভারতবর্ষের পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনে বিশেষভাবে সাহায্য করেছে। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে বন্দরের সান্নিধ্য। কলকাতা, হলদিয়া ও পারাদ্বীপ বন্দরের সাহায্যে এই শিল্পের প্রয়োজনীয় যে উপাদান সেই উপাদানগুলো যেমন আমদানি করা হয়, সেরকম শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধাও কিন্তু লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের একটা বিশেষ গুরুত্ব রাখে। এরপরে রয়েছে চাহিদা ও বাজার। কলকাতা শিল্পাঞ্চল, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং রাঁচিহাতিয়া শিল্পাঞ্চলে নানান ধাতব শিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটায় কিন্তু এই ইস্পাতের ব্যাপক চাহিদা বেড়েছে বা রয়েছে। সর্বোপরি একটা শিল্প গড়ে উঠতে গেলে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং যাকে আমরা কোনো একটা শিল্পের মেরুদণ্ড হিসাবেও গণ্য করতে পারি সেটা হলো কি মূলধন। তো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের পিছনে কি রয়েছে? সরকারি এবং বেসরকারি উদ্যোগে শিল্পের প্রয়োজনীয় মূলধনের যোগান। তো যে প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে কোনো একটা যদি অপ্রতুলতা দেখা যায় বা সেটা যদি না পাওয়া যায় সঠিকভাবে, তাহলে কিন্তু ভারতের পূর্ব এবং মধ্যাংশে লৌহ ইস্পাত শিল্পের যে একদেশী ভবন ঘটেছে সেটা কিন্তু সম্ভব হবে না। তো এই কারণগুলোর জন্যেই যে 10টা কারণ সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই কারণগুলোর জন্যেই কিন্তু ভারতের পূর্ব এবং মধ্যাংশে লৌহ ইস্পাত শিল্প সমৃদ্ধি লাভ করেছে।